হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমি হাসানুল হক। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় 4 পদার্থের অবস্থা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরুতেই দেখে নেওয়া যাক যে আমরা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমত পদার্থের যে তিনটি অবস্থা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন কণার গতিতত্ত্ব এবং ব্যাপন এবং নিঃসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তীতে মোমবাতি এবং মোমবাতিগুলো যখন আমরা জ্বলাই বা মোমবাতি যখন জ্বলন ঘটে তখন আমরা এর মধ্যে তিনটি অবস্থা দেখতে পাই, সেই তিনটি অবস্থার আমরা আলোচনা করব। দেন আমরা গলন, স্ফুটন, পাতন এবং ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো যে পদার্থ মূলত তিনটি রূপে প্রকৃতিতে আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর হচ্ছে বায়বীয় পদার্থ। এই পদার্থের তিনটি অবস্থাতেই পদার্থের বৈশিষ্ট্য সমূহেরও বেশ কিছু পরিবর্তন ঘটে। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। এই কঠিন পদার্থের, তরল পদার্থের এবং গ্যাসীয় পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে তাদের বেশ কিছু ধর্মের পরিবর্তন হয়। আমরা এই চ্যাপ্টারে সেই ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয় এবং কোন পদার্থগুলোর ধর্ম অন্যটি থেকে কিভাবে আলাদা হয়, সেগুলো নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বাম পাশের চিত্রটিতে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটি কঠিন পদার্থ রাখা হয়েছে, এরপরে তরল পদার্থ, এরপরে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, এবং ডান পাশে আমরা পানির তিনটা ফর্ম দেখতে পাচ্ছি, বা পদার্থের তিন অবস্থাতে আমরা পানিটিকে দেখতে পাচ্ছি। যে পানি যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করি বা তাপমাত্রা 100 ডিগ্রিতে যখন আমরা নিয়ে যাই তখন এটি গ্যাসে পরিণত হয় বা বাষ্পে পরিণত হয়। আবার যখন তাপমাত্রা 100 ডিগ্রির নিচে থাকে, 0 ডিগ্রির উপরে এবং 100 ডিগ্রির নিচে থাকে, তখন কিন্তু আমরা পানিকে লিকুইড ফর্মে দেখতে পাই। আর এছাড়াও যখন আমরা পানিকে পানি থেকে তাপ সরিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস বা নিচে নিয়ে আসবো তখন কিন্তু পানি বরফে পরিণত হয়। তাহলে এই পানির বরফ হওয়া বা পানির লিকুইড ফর্মে থাকা এবং পানি যখন ফুটতে শুরু করে তখন গ্যাসীয় ফর্মে যাওয়া, এই তিনটা ফর্মই হচ্ছে পানির কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। তো আমরা জানি যে কঠিন পদার্থ যখন কোন একটা পদার্থের আকার থাকবে, আয়তন থাকবে, তখন আমরা সেটাকে কঠিন পদার্থ বলি। এবং কঠিন পদার্থের আসলে আহ, উম, অন্যান্য যে ফর্মগুলো আমরা জানি, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, তাদের থেকে অনেক স্থিতিস্থাপক হয়। এরপর আমরা তরল পদার্থ বিশেষ হিসেবে আমরা জানি যে তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই। আমরা তরল পদার্থকে যখন যে পাত্রে রাখবো সেই পাত্র অনুযায়ী তরল পদার্থটা তার আকার ধারণ করে। তবে তরল পদার্থকে আমরা আয়তন হিসাব করতে পারি। যেমন আমরা অনেক সময় 1 লিটার, 2 লিটার, 3 লিটার এককে, এরকম ভাবে লিটার এককে তরল পদার্থকে আমরা প্রকাশ করি। এছাড়াও আরো বেশ কিছু একক রয়েছে যার মাধ্যমে আমরা তরল পদার্থের আয়তন প্রকাশ করতে পারি। আর তৃতীয়ত হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই গ্যাসীয় বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন কোনোটিই নেই। কারণ কি? কারণ হচ্ছে গ্যাসীয় পদার্থটা হচ্ছে আহ মানে আমরা যে পাত্রে বা যেখানেই রাখি না কেন সেই পাত্রের আকার ধারণ করবে, এবং আমরা চাইলে এর আয়তনটাকে চাপ প্রয়োগ করে বা তাপ আহ, হ্রাস বৃদ্ধির মাধ্যমে এর আয়তনটাকেও হ্রাস বৃদ্ধি করতে পারি। তো গ্যাসীয় পদার্থের সুনির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে কঠিন পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট থাকে, তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও আয়তন থাকে, এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আয়তন বা আকার কোনোটি নির্দিষ্ট করে আমরা বলতে পারি না। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারে আমরা এই পদার্থের তিন অবস্থার বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জানবো, এবং এই পদার্থসমূহ যে কণাগুলো দ্বারা তৈরি, সেই কণাগুলোর গতিতত্ত্ব কিভাবে পরিবর্তিত হয় বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো প্রথমেই আলোচনা করা যাক কণার গতিতত্ত্ব নিয়ে। আমরা এখন পর্যন্ত জানি যে সকল ধরনের পদার্থই অণু এবং পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি কণা দ্বারা গঠিত। আর এই কণাগুলোর বৈশিষ্ট্য কিন্তু তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে আমরা এই কণাগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, গতিশক্তি, তারপরে রয়েছে কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি, আকর্ষণ শক্তি, এই ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে সাথে কণাগুলোর মধ্যে
পরিবর্তিত হতে থাকে। তো এই এই বৈশিষ্ট্যসমূহ কিভাবে তাপমাত্রার সাথে সাথে বিভিন্নভাবে চেঞ্জ হতে থাকে সেগুলো আমরা বিস্তারিত জানবো। তো আমরা জানি যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণু এবং পরমাণু, এই কণাগুলো একে অপরকে খুব দ্রুত সরি এই কণাগুলো একে অপরকে খুব বেশি আকর্ষণ শক্তি দ্বারা একে অপরকে আকর্ষণ করতে থাকে। একে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ। এই কণাগুলো এই আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এই দুইটা শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা দ্বারা গ্যাসীয় অবস্থা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আর এই কণাসমূহের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় এদের গতিশক্তি এবং আকর্ষণ শক্তি কিরকম হবে, এই যে ব্যাখ্যা করার যে একটা তত্ত্ব, সেই তত্ত্বটাকে বলা হয় কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তাহলে তোমাদের যদি কখনো কোথাও প্রশ্ন আসে যে কণার গতিতত্ত্ব কাকে বলে, তখন তোমরা সংজ্ঞাটা কিভাবে দিবে? তখন সংজ্ঞাটা দিতে পারো এইভাবে যে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার ভৌত পরিস্থিতি ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। এখন আমরা কঠিন পদার্থের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে কি পরিবর্তিত হয় সেগুলো চলো বিস্তারিত জানি। তো প্রথমত আমরা জানি যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো থাকে, অর্থাৎ এদের মধ্যে যে অণু এবং পরমাণুগুলো থাকে, সেগুলো কিন্তু নিজেদের মধ্যে খুব কাছাকাছি অবস্থান করে, অথবা আমরা যে বলতে পারি এটাকে যে ঘনিষ্ঠভাবে অবস্থান করে। এই খুব কাছাকাছি অবস্থান করার কারণে এরা কিন্তু নিজেদের জায়গা থেকে খুব বেশি নাড়াচাড়া করার সুযোগ পায় না। যখন আমরা এই কঠিন পদার্থগুলোকে বাইরে থেকে তাপ দিব, তখন এই কণাসমূহ সেই তাপ শক্তিটা নিজের মধ্যে গ্রহণ করে। আর তাপ শক্তি গ্রহণ করার পরে তারা কিন্তু নিজেদের জায়গায় কাঁপতে থাকে বা ভাইব্রেট হতে থাকে। যখন আমরা এই ক্রমাগত এই কঠিন পদার্থের মধ্যে তাপ দিতে থাকবো তখন কিন্তু সেখানে তাপ শক্তি আরো বেশি গ্রহণ করবে, এবং সেগুলো আহ, কম্পন বা সেগুলো এত জোরে কাঁপতে থাকবে যে সেটা একটি একটি পরমাণু অপরটি থেকে বেশ দূরে অবস্থান করা শুরু করে, অর্থাৎ দূরে সরে যায়। এভাবে আমরা কণাগুলোর মধ্যে বেশ কিছু গতিশক্তি সঞ্চার দেখতে পাই। তাহলে যখন এরকম কঠিন বস্তুর মধ্যে আমরা তাপ দিতে দিতে এর কণাগুলো যখন একটু দূরে দূরে সরে যাবে, তখন পদার্থের যে অবস্থাটি দাঁড়ায় সেটি হচ্ছে তরল অবস্থা। অর্থাৎ কঠিন বস্তুকে আমরা তাপ দিয়ে সেটাকে তরলে পরিণত করতে পারি এইভাবে। তাহলে কঠিন বস্তুকে যখন তাপ দিলাম, সেখানে কি কি ঘটনা ঘটলো? প্রথমত, তাপ দেওয়ার ফলে কণাগুলোর মধ্যে কম্পন বাড়তে থাকলো, এবং তাদের মধ্যে এই তাপ শক্তিটা ভিতরে যাওয়া মাত্রই কিন্তু তাদের মধ্যে এই অভ্যন্তরীণ যে শক্তিটা সেটা বাড়তে থাকে, যার কারণে তারা কাঁপতে থাকে। এবং সেগুলো এরকম ভাবে কাঁপতে থাকে যে একটা থেকে আরেকটা ক্রমাগত দূরে সরে যেতে থাকে। আর এই অবস্থা সেটা তরল পদার্থে পরিণত হয়। এবার এই যে তরল পদার্থে পরিণত হলো, একে যদি আমরা আরো ক্রমাগত তাপ দিতে থাকি, সেটি কিন্তু আরো একটি থেকে আরেকটি দূরে সরে যেতে চেষ্টা করবে। অর্থাৎ এই কণাগুলো আরো বেশি গতিশক্তি অর্জন করবে। এই আরো বেশি গতিশক্তি অর্জন করার ফলে এখানে কি ঘটবে? এই কণাসমূহ, অনুপরমাণু সমূহ পরস্পর থেকে আরো বেশি দূরে সরে যাবে। আমরা এই পর্যায়ে যে পদার্থের অবস্থাটি দাঁড়াবে সেটাকে বলতে পারবো গ্যাসীয় পদার্থ। অর্থাৎ আমরা বাইরে থেকে তাপ দেওয়ার ফলে এর অভ্যন্তরীণ যে শক্তি এবং গতিশক্তি সেটা বৃদ্ধি পেয়ে কণাগুলো অনেক দূরে দূরে সরে যাওয়ার যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে পদার্থের যে অবস্থায় এসে দাঁড়ায় সেটি হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থ যখন একটা একটার সাথে খুব শক্তভাবে লেগে থাকে বা আকর্ষণ শক্তির মাধ্যমে একটি একটা খুব কাছাকাছি অবস্থান করে, তখন কিন্তু এর নির্দিষ্ট আকার এবং আয়তন আমরা দেখতে পাই। আবার যখন এটাকে আমরা তাপ দিয়ে যখন এদের মধ্যে দূরত্ব বাড়ালাম, কণাগুলোর মধ্যে যখন দূরত্ব বাড়ালাম, তখন কিন্তু তাদের নির্দিষ্ট আকারটা আর থাকলো না, তবে আমরা দেখতে পাচ্ছি যে এর নির্দিষ্ট আয়তন আমরা আহ আহ, মাপতে পারি এখান থেকে। এরপর যখন আরো বেশি তাপ প্রয়োগ করলাম, তখন যখন এটা গ্যাসীয় অবস্থায় পরিণত হলো, তখন কিন্তু আমরা এর নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন পরিমাপ করতে পারছি না। কারণ কি, ক্রমাগত ভাবে এই অনুপরমাণু সমূহ এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট ছোট করতে থাকে, যার কারণে নির্দিষ্ট আকার দেওয়া সম্ভব হয় না এবং আয়তন নির্দিষ্ট করা সম্ভব হয় না। তাহলে আহ আমরা এই পরমাণু এবং অণুসমূহের মধ্যে তাপ প্রয়োগের ফলে কিভাবে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিণত হয়,
এবং এদের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা কিভাবে কম বেশি হয় এবং এদের অভ্যন্তরীণ গতিশক্তি কিভাবে বৃদ্ধি পায় তাপ দিলে, সেটা কিন্তু আমরা এই আলোচনা থেকে বিস্তারিত জানতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে মূলত কি কি, যে তাপ দিলে পদার্থের অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের অবস্থারও পরিবর্তন ঘটে। এবার আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের যে অণু এবং পরমাণু সমূহ আছে, সেগুলো আহ, তিনটি অবস্থায় তিন রকম আচরণ করে, তাদের মধ্যে গতিশক্তি তিন রকম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা যায়। তো যখন আমরা কোনো একটা কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থকে আহ উচ্চ তাপমাত্রা, সরি, উচ্চ ঘনমাত্রায় দেখতে পাই, সেগুলোর একটা ন্যাচারাল বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়া শুরু করে বা ধাবিত হতে থাকে। এটা হচ্ছে সকল ধরনের কণা এবং মানে পরমাণু এবং অণুর একটা মৌলিক বৈশিষ্ট্য, যে সে কম উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যেতে থাকবে। এই কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে একটা বৈশিষ্ট্য বা আচরণ, সেটাকে আমরা বলতে পারি ব্যাপন। তাহলে ব্যাপন হচ্ছে কি? ব্যাপন হলো বায়বীয় পদার্থের এবং কঠিন এবং তরল পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের তরল অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি? ব্যাপন বলা হয়। এছাড়াও আমরা আরেকভাবে এটাকে বলতে পারি, সেটা কিভাবে, যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় তাপ এবং চাপে কোনো বস্তুর কঠিন তরল কিংবা বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে। এটাকে ইংরেজিতে ডিফিউশন বলা হয়। তোমরা উদাহরণস্বরূপ বেশ কয়েকটা ঘটনার কথা চিন্তা করতে পারো, যেমন হচ্ছে তোমরা নিশ্চয়ই বডি স্প্রে বা সেন্টের ব্যবহার করেছো। তো যখন কোনো একটা ঘরের এক পাশে থেকে কেউ যদি বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করে, তখন কিন্তু একটু পর সারা ঘরেই বা সমগ্র রুমেই সেই গন্ধটা বা মানে স্মেলটা ছড়িয়ে পড়ে। এই যে একটা গন্ধের যে ছড়িয়ে পড়া, সেই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কিন্তু ব্যাপন বলা হয়। অর্থাৎ যখন বডি স্প্রে বা সেন্টের বোতলে রাখা ছিল, সেটা কিন্তু অনেক ঘনত্ব বেশি ছিল। যখন এটি বেরিয়ে আসলো, তখন কিন্তু সে কম ঘনত্বের অর্থাৎ রুমের অন্যান্য জায়গায় সে ছড়িয়ে পড়তে পারছে। এই যে ছড়িয়ে পড়ার ঘটনাটা, এটা হচ্ছে কিন্তু একটা ব্যাপনের উদাহরণ। আবার তোমরা যদি এক গ্লাস পানির মধ্যে অল্প একটু আহ, নীল রং ছেড়ে দাও বা অন্য কোনো কালার ছেড়ে দাও, তখন দেখবে কিছুক্ষণ পর ধীরে ধীরে এই রংটি কিন্তু সমগ্র পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই রংটি ছড়িয়ে যাওয়ার ঘটনাটাও কিন্তু একটা কি? ব্যাপনের উদাহরণ। তোমরা চিত্রে একটা চায়ের কাপ দেখতে পাচ্ছ। এই চায়ের কাপের তিনটা অবস্থা এখানে দেখানো হচ্ছে, যে প্রথমত একটি চায়ের কাপে বেশ কিছু গরম পানি রাখা হয়েছে। এই গরম পানিতে যখন আমরা একটা টি ব্যাগ ডুবাই, তো টি ব্যাগ থেকে কিন্তু ধীরে ধীরে যে চায়ের যে লিকার বলি আমরা, সেটা কিন্তু ছড়িয়ে পড়ে সমগ্র কাপের মধ্যে। তো প্রথমত ইনিশিয়ালি আমরা দেখতে পাই যে খুব বর্ণের কোনো তেমন পরিবর্তন হয় না। আমরা যদি ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকি বা সময় যদি যেতে থাকে, তখন তত সময় যাবে দেখতে পাবো যে এই চায়ের বর্ণের আহ মানে কালারটা মানে অনেক বেশি ডিপ হচ্ছে বা অনেক গাঢ় হয়ে যাচ্ছে। তাহলে এই চায়ের টিউবের ভিতর থেকে এই চায়ের লিকারটা সমগ্র চায়ের মধ্যে ছড়িয়ে পড়া বা চায়ের পানির মধ্যে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, এটাও কিন্তু একটা ব্যাপনের উদাহরণ। আর আমরা কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ তাহলে আমরা কিভাবে দেখতে পারি? আমরা যখন কোনো একটা কঠিন পদার্থ থেকে কোনো বস্তু যখন অন্য অন্য বায়বীয় বা গ্যাস বা তরল মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সেই ব্যাপন প্রক্রিয়াটাকে বলি কঠিন পদার্থের ব্যাপন। যেমন আমরা যদি এক কাপ পানিতে আমরা যদি আবারও চিনি দিয়ে আমরা নাড়াচাড়া করি, তখন কিন্তু এই চিনিটা সমগ্র পানির মধ্যে মিশে যাচ্ছে। এখন চিনির দানার মধ্যে চিনি যখন ছিল, তখন কিন্তু এর ঘনত্ব অনেক বেশি ছিল, আর যখন পানিতে আমরা চিনিটাকে যোগ করছি, তখন কিন্তু এই চিনির ঘনত্বটা কমে যাচ্ছে পানির সাথে মিশে। তাহলে এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে যখন পরিবর্তিত হলো, তখন এই প্রক্রিয়াটাকে কিন্তু বলতে পারি আমরা কঠিন পদার্থের ব্যাপন। আর চিনি যেহেতু কঠিন পদার্থ, সুতরাং এটাকে আমরা কঠিন পদার্থের ব্যাপন বলছি। এবার আমরা কঠিন পদার্থের ব্যাপন সম্পর্কে জানলাম। তো চলো আমরা এখন তরল এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন কিভাবে হয়
তা একটু আমরা উদাহরণ থেকে বোঝার চেষ্টা করি। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি আহ বিকারে দেখতে পাচ্ছ যে বেশ কিছু পানি রয়েছে। মূলত এটা বিকার না, এটি হচ্ছে একটি গোলতলি ফ্লাক্স। তো এখানে এই পানির মধ্যে কিছু পরিমাণ তুতে বা নীল রঙের দ্রবণ যোগ করা হয়েছে। তো ইনিশিয়ালি দেখতে পাচ্ছ যে নীল রংটি তেমন পানির সমগ্র অঞ্চল জুড়ে মিশে নাই। যখন সময় যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এটা সমগ্র পানিতে ছড়িয়ে পড়ছে, এবং এক সময় সমগ্র পানির মধ্যে এই নীল রংটি ছড়িয়ে পড়বে। অর্থাৎ সমগ্র পানিটি নীল রঙের বর্ণে পরিণত হবে। তাহলে এই যে নীল রঙের আহ, যে আহ, আমরা উপাদানটা যোগ করলাম, এই এই কালার গুলো বা কালারের কণাগুলো ব্যাপনের মাধ্যমে সমগ্র পাত্রে বা বিকারে কিন্তু ছড়িয়ে পড়বে। আর এই ছড়িয়ে পড়ার ঘটনাটা কিন্তু হচ্ছে কি ব্যাপন। আর যেহেতু আমরা তরল পদার্থকে এখানে ছড়িয়ে পড়তে দেখছি, সুতরাং এটা হচ্ছে তরল পদার্থের ব্যাপন। এখানে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে যে আহ, তরল পদার্থের ব্যাপনটা কত দ্রুত হবে তা আসলে নির্ভর করে যে 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 দ্রব্য এখানে রয়েছে, সরি যে দ্রাবক এখানে রয়েছে অর্থাৎ এখানে পানি। এই পানির তাপমাত্রা কত তার উপর ভিত্তি করে কত দ্রুত ব্যাপনটা ঘটবে তার নির্ভর করে। যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা হয় তখন কিন্তু খুব ধীরে 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 ব্যাপন ঘটবে। আর যদি এখানে গরম পানি ব্যবহার করা হয় তখন কিন্তু ব্যাপনটা খুব তাড়াতাড়ি ঘটবে। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা উত্তপ্ত পানি ব্যবহার করব, এর মধ্যে যে কণাগুলো রয়েছে পানির কণা, তাদের কিন্তু আহ ভিতরকার যে শক্তি সেগুলো বেশি থাকার কারণে তারা খুব দ্রুত ছোটাছুটি করবে। আর দ্রুত ছোটাছুটি করার কারণে এক জায়গার অণু অপর জায়গায় যেতে খুব কম সময় নেবে। এজন্য গরম পানিতে কোনো বর্ণের কালার খুব দ্রুত ছড়িয়ে পড়বে, আর ঠান্ডা পানিতে কোনো উপরবর্ণ সমূহের গতিশক্তি অনেক কম থাকার কারণে সেখানে কিন্তু কালারটা সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়তে অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে। তাহলে আশা করছি তোমরা এই উদাহরণটির মাধ্যমে তরল পদার্থের ব্যাপন কিভাবে হয় তা একটি বিস্তারিত আইডিয়া তোমরা এখান থেকে অর্জন করতে পেরেছো। এই পর্যায়ে চলো আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন কিভাবে ঘটে সেটা জেনে নিই। এই গ্যাসীয় পদার্থের ব্যাপন বোঝার জন্য আমরা এখানে একটা পরীক্ষা আহ বোঝার চেষ্টা করব, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া রয়েছে। সেখানে এই উদাহরণটি বোঝার আগে তোমাদেরকে একটি বেসিক আইডিয়া তোমাদের রাখতে হবে, সেটা হচ্ছে গ্যাসের কণা ছোট বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাপনের হারও কম বেশি হয়ে থাকে। তোমরা যদি গ্যাসের কণা যদি ছোট হয় তখন কিন্তু ব্যাপনের হার অনেক বেশি হবে, আর গ্যাসের কণা যদি বড় হয় তাহলে কিন্তু ব্যাপনের হার কম হবে। এই পরীক্ষাটা সাধারণত তোমরা ঘরে করে দেখতে পারবে না, সেক্ষেত্রে তোমাদেরকে ল্যাবরেটরির সাহায্য নিতে হবে। কারণ এই পরীক্ষাটি করার জন্য আমাদের একটি কাঁচ নল দরকার প্রথমত, এবং কাঁচ নলের পাশাপাশি দুইটি ভিন্ন ভিন্ন ধরনের কেমিক্যাল দরকার। এক্ষেত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুইটি যৌগের সাহায্য নিয়ে এই পরীক্ষাটা করে দেখতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি তুলার মধ্যে দিয়ে সেই তুলাটাকে এই যে কাঁচনল আছে কাঁচনলের এক প্রান্তে আটকে দিতে হবে, এবং অপর প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণ সেটাকে একটি তুলার মধ্যে দিয়ে আমাদের কাঁচনলের অপর প্রান্তে দিয়ে রাখতে হবে। এই যখন আমরা এই দুইটি রাসায়নিক পদার্থকে এই কাঁচনলের দুই প্রান্তে রাখবো, এদের মধ্যে দিয়ে তখন কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের যে গ্যাস দুইটা একটি আরেকটি সংস্পর্শে আসবে। যখন একটি আরেকটি সংস্পর্শে আসবে তখন কিন্তু এখানে একটা বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক এক ধরনের লবণের তৈরি হবে, বা এই লবণের গ্যাস তৈরি হবে মূলত। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের আসলে বর্ণটা হচ্ছে একটা সাদা ধোঁয়ার মতো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি সাদা ধোঁয়ার মতো তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটি বিক্রিয়া করার মাধ্যমে। এখন এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আহ, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়াটা তৈরি হয়েছে সেটা কিন্তু HCl দ্রবণের কাছাকাছি তৈরি হয়েছে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের থেকে মোটামুটি একটু দূরত্বে তৈরি হয়েছে। এর একটা নির্দিষ্ট কারণ আছে। তো চলো এই কারণটা কি সেটা একটু জেনে নিই। এক্ষেত্রে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাস আর NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম গ্যাস, এই দুটি গ্যাস একত্রে মিলিত হয়ে এই অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসটি তৈরি করে। তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে এটি মূলত এই দ্রবণ যেখানে আমরা রেখেছি
তার মোটামুটি কাছে অবস্থান করছে, কিন্তু NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাসের বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত যে তুলাটি আছে তার থেকে বেশ দূরে অবস্থান করছে। এর কারণ হচ্ছে HCl এবং NH4OS এর মধ্যে যে দুইটি গ্যাস এখানে বিক্রিয়া করছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক গ্যাস আর হচ্ছে অ্যামোনিয়াম গ্যাস, এই দুইটি গ্যাসের মধ্যে NH3 গ্যাসের আণবিক ভর হচ্ছে 17, আর HCl গ্যাসের আণবিক আণবিক ভর হচ্ছে 36.5। এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাসটা, HCl এর গ্যাসটা ভর কিন্তু অনেক বেশি NH3 গ্যাসের তুলনায়। যেহেতু HCl গ্যাসের ভর বেশি এবং NH3 গ্যাসের ভর কম, এজন্য HCl গ্যাসের কাছাকাছি অবস্থান করছে হচ্ছে এই যে বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে সাদা ধোঁয়া সেটি। অর্থাৎ HCl গ্যাসটি খুব বেশি দূরে যেতে পারেনি ভর বেশি থাকার কারণে, আর NH3 গ্যাসটি বেশ দূরে চলে এসছে তার ভর কম থাকার কারণে। অর্থাৎ আমরা এই পরীক্ষা থেকে বুঝতে পারছি যে যখন আমরা একাধিক বস্তুর মধ্যে একাধিক গ্যাসের ব্যাপন লক্ষ্য করব, তখন যে গ্যাসের আণবিক ভর কম হবে সেটি খুব দ্রুত ব্যাপন ঘটাতে পারবে, আর যে গ্যাসের আণবিক ভর বেশি হবে সেটির ব্যাপনের হার হবে তুলনামূলকভাবে কম, কারণ এর ভর বেশি হওয়ায় এটি ছড়িয়ে পড়তে বেশ বেশি সময় নিয়ে থাকে। তাহলে এই দুটি উদাহরণের মাধ্যমে তোমরা তরল এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন কিভাবে হয় তার একটি বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছো বলে আমি আশা করছি। এ পর্যায়ে আমরা চলো নিঃসরণ নিয়ে জেনে আসি। তো নিঃসরণটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যখন কোনো পাত্রের থাকা কিছু গ্যাস আহ তার পাত্রের সরু কোনো ছিদ্রপথ দিয়ে পাত্রের বাইরে উচ্চ মানে অর্থাৎ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে খুব দ্রুত বের হয়ে আসে। এই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। অর্থাৎ আমরা যখন নিঃসরণের সংজ্ঞা দিতে চাবো তখন বলবো এইভাবে যে সৌর ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে সুজড়িয়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। এই উচ্চ চাপের স্থান থেকে যখন নিম্ন চাপের দিকে গ্যাস সুজুড়ে বের হয়ে আসে, সেই বের হয়ে আসার পথে যে পথ, যে ছিদ্র দিয়ে বের হয়ে আসে, সেই ছিদ্রটিকে বলা হয় পিনহোল। আর এভাবে আসলে পিনহোল দিয়ে উচ্চচাপ থেকে নিম্নচাপের অঞ্চলে গ্যাস বেরিয়ে আসার প্রধান যে কারণ সেটি হচ্ছে গ্যাসের চাপের পার্থক্য। উচ্চ চাপের অঞ্চলে গ্যাসের চাপ বেশি থাকায় সেখান থেকে গ্যাস খুব দ্রুত কম চাপের দিকে চলে আসতে চেষ্টা করে বলেই এই নিঃসরণটা মূলত ঘটে থাকে। আমরা যখন ব্যাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, কিন্তু আমরা যখন নিঃসরণের আহ, ব্যাপারে জানতে চেষ্টা করব তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে নিঃসরণের বেলায় মূলত চাপের প্রভাবটা অনেক বেশি একটি ভূমিকা পালন করে। আর ব্যাপনের ক্ষেত্রে একটু কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ কিন্তু উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, আশেপাশে যত জায়গা সে ফাঁকা পাবে সব দিকেই ব্যাপনের মাধ্যমে কিন্তু ওই পদার্থগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু নিঃসরণের সময় কিন্তু আহ শুধুমাত্র একদিকে, অর্থাৎ যেদিকে আমাদের পিনহোলটা থাকবে অর্থাৎ ছিদ্রটা যেদিকে থাকবে সেই দিক দিয়ে শুধুমাত্র গ্যাসগুলো বের হয়ে অন্য যে কম ঘনমাত্রার স্থান রয়েছে বা কম চাপের স্থান স্থান রয়েছে সেখানে সে কিন্তু বেরিয়ে আসে। এখন আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে এই নিঃসরণের যে বিষয়টি সেটি আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তবে প্রথমত তোমাদের চিত্রে দেখতে পাচ্ছ যে দুটি গ্যাসের সিলিন্ডার দেখানো হয়েছে। এখানে আহ, গ্যাস সিলিন্ডারের মাঝখানে একটি বিভাজক রয়েছে, এই বিভাজকের বাম পাশে খুব উচ্চ চাপে গ্যাস লোড করা হয়েছে এবং মাঝখানে একটি পিন হোল রয়েছে। যখন এই পিন হোলটা খুলে দেওয়া হবে তখন কিন্তু এই উচ্চ চাপের অঞ্চল থেকে এই এই গ্যাসের অণুসমূহ খুব সজোরে এই পিন হোল হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। বাম পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে নিঃসরণ ঘটার আগের পরিস্থিতি, আর ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যখন পিনহোল খোলা অর্থাৎ নিঃসরণ যখন ঘটে তখন সেটা আসলে কিরকম হয় সেটা দেখাচ্ছে। অর্থাৎ ডান পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ চাপের অঞ্চল থেকে গ্যাস সজোরে বের হয়ে এসে নিম্নচাপের যে অঞ্চল সেখানে গ্যাসগুলো ছড়িয়ে পড়ছে। তাহলে এই চিত্রের মাধ্যমে তোমরা নিঃসরণ কিভাবে হয় তার একটি ভালো একটি আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার আমরা এটা ছাড়াও আমরা বাস্তবিক জীবনের বেশ কিছু উদাহরণের কথা চিন্তা করতে পারি। যেমন আমরা যখন কোনো একটা বড় বেলুনের মধ্যে কোনো একটা পিন দিয়ে আঘাত করি
তখন কিন্তু সেখান থেকে আহ, বেলুনটি হঠাৎ করে আহ, ফুটে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই বেলুনের ভিতরে থাকা উচ্চচাপের গ্যাস যখন একটু বেরিয়ে আসার জায়গা পেয়েছে পিনহোলের মাধ্যমে, তখন সে সেদিক দিয়ে সজোরে বেরিয়ে আসতে চেষ্টা করে, যার কারণে বেলুনের যে অন্যান্য অংশ সেগুলো ফেটে যায়। কিন্তু তোমরা যদি কোনো একটা বেলুনের নির্দিষ্ট কোনো অংশে স্কচ টেপ পেঁচিয়ে তারপর সেখানে ছিদ্র করো, তখন দেখতে পারবে যে বেলুনটি একেবারে ফেটে যাচ্ছে না, বরং ধীরে ধীরেই ছিদ্র পথে গ্যাসটা ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। নিঃসরণের আমরা দৈনন্দিন জীবনে বেশি কিন্তু আরো অনেক ধরনের উদাহরণ দেখতে পাই। তার মধ্যে আমরা একটা উদাহরণ তোমাদেরকে এখানে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে একটি গ্যাস সিলিন্ডার দেখানো হচ্ছে এখানে। আমরা বাসা বাড়িতে সাধারণত এই ধরনের গ্যাস সিলিন্ডার গুলো ব্যবহার করে থাকি। এছাড়াও আহ বাসাবাড়িতে আমরা যে ধরনের গ্যাস সিলিন্ডার গুলো ব্যবহার করে থাকি সেখানে আসলে প্রোপেন এবং বিউটেন গ্যাস বা এদের মিশ্রণ গুলো সাধারণত থাকে। আর বিভিন্ন ধরনের যানবাহনে যে ধরনের গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই যানবাহনের সিলিন্ডার গুলোতে মূলত মিথেন গ্যাস গুলো রাখা হয়। এখন যখন আমরা এই গ্যাসের যে বোতলগুলো রয়েছে বা সিলিন্ডার গুলো রয়েছে, এর ভিতরে যখন গ্যাস ভরা হয় তখন কিন্তু খুব চাপ দিয়ে উচ্চ চাপে গ্যাসটাকে আহ, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত করে তারপরে এই সিলিন্ডারে ভরা হয়। যখন সিলিন্ডারের চাবিটি আমরা খুলে দিই তখন কিন্তু সেই উচ্চ চাপে যে গ্যাস ভিতরে রয়েছে সেখান থেকে গ্যাসটি এই সরু ছিদ্র পথে বাইরের দিকে সজোরে বের হয়ে আসতে চেষ্টা করে বা বের হয়ে আসে। এই যে গ্যাস বের হয়ে আসার প্রক্রিয়া, এটাও কিন্তু একটা নিঃসরণের উদাহরণ। তাহলে আমরা এই কোন একটা সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আসার যে উদাহরণটা, এটা একটা নিঃসরণের উদাহরণ হিসেবে জানলাম। এবং তোমাদের পরীক্ষায় বা কোনো প্রশ্নে যদি এই ধরনের উদাহরণ আসে বা নিঃসরণ ব্যাখ্যা করতে বলে, তখন তোমরা এই সংজ্ঞা এবং এরকম একটি উদাহরণের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে বলে আমি আশা করছি। আশা করি নিঃসরণ নিয়ে তোমাদের আইডিয়া মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা পাতন সম্পর্কে বিস্তারিত জানবো। এই পাতন প্রক্রিয়াটিকে জানার আগে আমাদেরকে আরো দুইটি প্রক্রিয়া জেনে আসতে হবে, সেটা হচ্ছে বাষ্পীভবন আর ঘনীভবন। তোমরা জানো যে তরল পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করি, তখন তাপ প্রয়োগ করার পরে এক সময় কিন্তু এই তরল পদার্থে বাষ্পে পরিণত হয়। তরল পদার্থে এই বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় বাষ্পীভবন। এই বাষ্পীভবনের ভবনের উদাহরণ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই দেখে থাকি। যখন আমরা কোনো একটা পাত্রে বা কেতলিতে পানি গরম করি, তখন কিন্তু যখন পানিটা ফুটতে শুরু করে তখন বাষ্পীভূত হয়ে পানিগুলো উড়ে যায়। এই যে বাষ্পীভূত হয়ে পানি উড়ে যাওয়ার যে ঘটনা, এটা কিন্তু বাষ্পীভবনের উদাহরণ। এখন এই বাষ্পগুলোকে যদি কোনো একটা পাত্রের মাধ্যমে রেখে সেই পাত্রটিকে যদি আমরা আবার ঠান্ডা করি, তখন কিন্তু এই বাষ্প থেকে আমরা আবারও তরল পদার্থকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এইরকম ভাবে বাষ্প থেকে তরল পদার্থকে শীতল করে, মানে বাষ্পকে শীতল করে তরল পদার্থে পরিণত করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হবে ঘনীভবন প্রক্রিয়া। শীতল করে রাখা কোমল পানীয় তোমরা সাধারণত খেয়েছো অনেক। তো যখন কোনো একটা কোমল পানীয়ের বোতল রাখা হয় ঠান্ডা অবস্থায়, তখন এই বোতলের গায়ে অনেক সময় ছোট ছোট পানির ফোঁটা দেখি বা আমরা জলকণা দেখি। এই জলকণাগুলো আসলে কিভাবে তৈরি হয় তোমরা অনেকে হয়তো চিন্তা করো যে বোতলের ভিতর থেকে হয়তো এই পানিগুলো আহ, বাইরে এসে জমা হয়। আসলে এটা বাস্তবিক কোনো ঘটনা না, বা এটা কোনো বাস্তব ভিত্তিক ব্যাখ্যা না। আসলে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, যখন বোতল খুব বেশি পরিমাণে শীতল থাকে, তখন এই বোতলের বাইরে থাকা বায়ুমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের যে জলীয় বাষ্প থাকে, সেগুলো এই ঠান্ডা বোতলের সংস্পর্শে এসে আহ বাষ্পীভবন অবস্থা থেকে সেটা ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং সেখানে জলীয় বাষ্প তৈরি থেকে পানির তৈরি হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু ঘনীভবন ঘটে থাকে। তাহলে আমরা দেখলাম বাষ্পীভবন কিভাবে ঘটে আর ঘনীভবন কিভাবে ঘটে। তাহলে আমরা তোমাদের পরীক্ষা যখন আসবে এই ধরনের প্রশ্ন যে বাষ্পীভবন ব্যাখ্যা করো বা বাষ্পীভবন কাকে বলে আর ঘনীভবন কাকে বলে, তখন উত্তরগুলো কিভাবে দিবে? তখন বাষ্পীভবনের সংজ্ঞা হিসেবে লিখতে পারো যে তরল পদার্থকে যখন তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করা হবে, এই প্রক্রিয়াকে বলা হবে বাষ্পীভবন। আবার বাষ্পকে শীতল করে তা তরলে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। এখন পাতন আমরা পড়ছি এই মুহূর্তে, কিন্তু আমরা পাতনের আগে কেন বাষ্পীভবন এবং ঘনীভবনের কথা বললাম?
আসলে পাতন এই বাষ্পীভবন এবং ঘনীভবনের মিলিত একটি প্রক্রিয়া। মিলিত প্রক্রিয়া বলতে এখানে বোঝাচ্ছি যে পাতন হলো কোনো একটা তরলকে যখন আমরা তাপ দিয়ে প্রথমত বাষ্পীভবন করব, অর্থাৎ বাষ্পীভবন ঘটবে, এবং পরবর্তীতে যখন এই বাষ্পকে আবারও ঠান্ডা করে তরলে পরিবর্তন করব, সেই তরলে পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে ঘনীভবন। এই দুইটি প্রক্রিয়া একত্রে ঘটবে, এই একত্রে ঘটার প্রক্রিয়াটাকে বলা হবে পাতন। অর্থাৎ পাতনকে আমরা বলতে পারি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। পাতনের ইংরেজি নাম হচ্ছে ডিস্টিলেশন, এবং বাষ্পীভবনের ইংরেজি নাম হচ্ছে ভেপরাইজেশন, এন্ড এবং ঘনীভবনের ইংরেজি নাম হচ্ছে কন্ডেনসেশন। অর্থাৎ আমরা বলতে পারি ডিস্টিলেশন ইকুয়াল টু ভেপরাইজেশন প্লাস কন্ডেনসেশন। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে পাতন প্রক্রিয়া যখন ঘটে তখন কিন্তু এর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। রাসায়নিক বিক্রিয়া হয় না বলতে কি বোঝাচ্ছি, মানে আমরা যখন কোনো পদার্থের পাতন ঘটাবো, অর্থাৎ প্রথমত বাষ্পীভবন করব তারপরে ঘনীভবন করব, এই প্রক্রিয়ায় ওই পদার্থের অভ্যন্তরীণ কোনো গঠনগত চেঞ্জ হবে না, ওই পদার্থের রাসায়নিক কোনো পরিবর্তন হবে না, এবং ওই পদার্থের কোনো ধর্মেরও পরিবর্তন হবে না, শুধুমাত্র ওই পদার্থটির ভৌত অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ আমরা যখন পানিকে বাষ্পীভবন করব তখন কিন্তু পানিটা তরল থেকে সে গ্যাসীয় অবস্থায় পরিণত হলো, এবং ঘনীভবন যখন করব তখন গ্যাসীয় অবস্থা থেকে আবার তরলে পরিণত করব। অর্থাৎ তাদের শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন এখানে ঘটে, কোনো ধরনের রাসায়নিক আহ, উম, পরিবর্তন সেখানে ঘটে না। তাহলে আমরা তো এই ধরনের পাতন আসলে কখন ব্যবহার করব? ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সাধারণত পাতন ব্যবহার করা হয়। কোনো মিশ্রণে একাধিক উপাদান যদি থাকে, সেই মিশ্রণ থেকে উপাদান সমূহকে বিশুদ্ধভাবে আলাদা করার জন্য তখন আমরা পাতন প্রক্রিয়া ব্যবহার করি। অর্থাৎ পাতন হচ্ছে একটি মিশ্রণ হতে কোনো উপাদানকে পৃথকীকরণ একটা পদ্ধতি। আশা করছি এই আলোচনার মাধ্যমে পাতন সম্পর্কে তোমরা একটি বিস্তারিত ধারণা পেয়েছো। এখন আমরা পাতন প্রক্রিয়াটা কিভাবে আসলে হয়, এবং পাতনটা আসলে যে যন্ত্রের মাধ্যমে দিয়ে করা হয় সেই যন্ত্র কিভাবে কাজ করে তার একটি বিস্তারিত আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তোমরা চিত্রে পাতন যন্ত্র লক্ষ্য করছো। এই পাতন যন্ত্র আসলে বেশ কয়েকটি ইকুইপমেন্টের সমষ্টি বা বেশ কয়েকটি যন্ত্রপাতি একত্রে মিলিত করে তারপরে এই পাতন প্রক্রিয়াটা ঘটানো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে মেজারিং ফ্লাক্স রয়েছে, এরপরে শীতক নামক একটা যন্ত্র রয়েছে, আর তোমরা একটা গোলতলি ফ্লাক্সও দেখতে পাচ্ছ এখানে। এই গোলতলি ফ্লাক্সটাকে, অর্থাৎ এই যে গোল রঙের গোল বর্ণের যে ফ্লাক্সটা, এই এই গোল ফ্লাক্সটা একটা স্ট্যান্ডে লাগানো থাকে। তার নিচে একটা তার জালি স্ট্যান্ড রয়েছে, এবং তার জালি স্ট্যান্ডের নিচে একটি মানে তাপ প্রয়োগ করার জন্য বার্নার ব্যবহার করা হয়েছে। এখন এই গোলতলি ফ্লাক্সের মুখের এয়ারটাইট ক্যাপ থাকে, এই এয়ারটাইট ক্যাপের ভিতর দিয়ে একটি শীতক যন্ত্র যোগ করা হয়েছে। এই শীতক যন্ত্রের কাজ হচ্ছে যে ভিতর দিয়ে যে গ্যাসটা আসবে সেটাকে ঠান্ডা করে তারপরে সেটাকে তরলে পরিণত করে বের করে দেওয়া। তাহলে প্রথমত কি কি ঘটনা এখানে ঘটছে? প্রথমত, এখানে আমরা সমুদ্রের পানি উদাহরণস্বরূপ ইউজ করছি। যখন সমুদ্রের পানি এখানে ব্যবহার করা হয় তখন এটিকে নিচ থেকে তাপ দেওয়া হচ্ছে, তোমরা লক্ষ্য করছো। এই তাপটা যখন 100 ডিগ্রি সেলসিয়াস বা এই এদের স্ফুটনাঙ্গ তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন এখানে পানিটা কিন্তু বাষ্পীভূত হওয়া শুরু হয়ে যাবে। বাষ্পীভূত হওয়া শুরু হলে এই পানির যে বাষ্পটা সেটা কিন্তু এই যে পাইপ, চিকন একটি পাইপ দেখতে পাচ্ছ বা নল দেখতে পাচ্ছ, এই নল ধরে শীতক যন্ত্রের ভিতরে চলে যায়। আর যে সমুদ্রের পানির মধ্যে আমরা জানি যে পানির সাথে অনেক লবণ মিশ্রিত থাকে, এখানে শুধুমাত্র পানিটা বাষ্পীভূত হবে, লবণটা অবশিষ্ট হিসেবে এই পাত্রে কিন্তু থেকে যাবে। এখন যে পানির যে অংশটুকু বাষ্পীভূত হয়েছে সেই বাষ্প, গরম বাষ্পটা আসলে এই শীতক যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। এই শীতক যন্ত্রটা হচ্ছে এমন একটা যন্ত্র যে মাছ বরাবর যে নলটি দেখতে পাচ্ছ বা টিউবটি দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে আসলে গরম বাষ্প যায়। আর আশেপাশে যে আরেকটি মোটা নল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঠান্ডা পানির প্রবাহ ঘটে এখানে। এই ঠান্ডা পানির প্রবাহের মাধ্যমে এই চিকন নলের মধ্য দিয়ে যে আমাদের বাষ্প যাচ্ছে, গরম বাষ্প যাচ্ছে, তাকে ঠান্ডা করা হয়। এই অঞ্চল থেকে বা এই কাছের মোটা কাশনল থেকে সে ঠান্ডা পানি এই এই বাষ্পকে ঠান্ডা করার কারণে এই বাষ্পটা কিন্তু ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হয়ে সেটা পানিতে পরিণত হয়। তাহলে আমরা এখানে তিনটা স্টেপ দেখতে পেলাম। প্রথমত, ফোটানোর ফলে সেটা বাষ্পীভূত হয়ে যায়। দ্বিতীয়ত,
এই শীতকের মধ্য দিয়ে সেই বাষ্পটা প্রবাহিত হয়, এবং এই এই চিকন যে নলটি রয়েছে, এই নলটির ভিতরকার থাকা বাষ্পগুলোকে ঠান্ডা করে হচ্ছে এই শীতক। আর এই শীতক ঠান্ডা করার ফলে এই বাষ্পটা কিন্তু পানিতে পরিণত হয়। তাহলে এখানে প্রথমত বাষ্পীভবন ঘটছে এই জায়গাতে, এরপরে বাষ্পীভবন হওয়ার পরে সেটা ঘনীভবন ঘটছে আবার এই জায়গাতে। এই বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটি প্রক্রিয়ার মিশ্রণের ফলে আমরা এই প্রক্রিয়াটাকে বলতেছি পাতন প্রক্রিয়া। এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমত বাষ্পীভূত করে আবার ওই বাষ্পকে আবার তরলে পরিণত করে আমরা এই যে মেজারিং সিলিন্ডার রয়েছে এই মেজারিং সিলিন্ডারে রাখছি। তাহলে এই হচ্ছে একটি পাতনের উদাহরণ। ল্যাবরেটরিতে তোমরা যদি সুযোগ পাও এই পরীক্ষাটি করে দেখবে, তাহলে তোমরা আরো বাস্তবিক জ্ঞান লাভ করতে পারবে এই পাতন সম্পর্কে, এবং দেখতে পাবে কিভাবে আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আশা করছি যে পাতন সম্পর্কে তোমাদের যে বেসিক ধারণাটা সেটা আজকের এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি, যে আসলে পাতনের ব্যবহার যেখানে হয় সেটা নিয়ে, যেমন পানিতে যদি কোনো অপদ্রব্য বা অন্য কোনো দ্রব্য মেশানো থাকে, তাহলে সেগুলো থেকে আমরা পাতন প্রক্রিয়ার মাধ্যমে পানিকে, বিশুদ্ধ পানিকে আমরা আলাদা করে নিতে পারি। আর এই পাতন প্রক্রিয়া আহ রাসায়নিক শিল্পে, বিভিন্ন ধরনের শিল্প কারখানাতেও কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমরা যখন খনি থেকে যখন তেল উত্তোলন করা হয় তখনও কিন্তু এই পাতনের ব্যবহার দেখতে পাই। চলো আমরা এখন কিভাবে তেল পরিশোধনের জন্য পাতনের ব্যবহারটা করা হয় সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে আসলে কিভাবে অপরিশোধিত তেল থেকে বিভিন্ন ধরনের তেল এবং রাসায়নিক পদার্থে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থে পরিণত করা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এগুলো আসলে খনি থেকে যখন তেল উত্তোলন করা হয় সেটাকে বলা হয় আসলে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের মধ্যে আসলে অনেক ধরনের তেল একত্রে মিশ্রিত থাকে, এবং বিভিন্ন বিভিন্ন ধরনের অপদ্রব্য কিন্তু এই ক্রুড অয়েলে বা অপরিশোধিত তেলে মিশ্রিত থাকে। তো এই তেলগুলাকে এই অপরিশোধিত তেল থেকে বিভিন্ন ধরনের তেল আলাদা করার জন্য এবং বিভিন্ন ধরনের রাসায়নিক আলাদা করার জন্য তখন কিন্তু আমরা এই পাতন পদ্ধতি ব্যবহার করতে পারি। পাতনকে আসলে ইমপ্লিমেন্ট করার জন্য বা এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে অপরিশোধিত তেল আলাদা করার জন্য একটি যন্ত্রের ব্যবহার করা হয়। এই যন্ত্রের মধ্যে একটি অপরিশোধিত তেলের থেকে লাইন দেওয়া হয়, এবং এর মধ্যে বিভিন্ন তাপমাত্রা প্রয়োগ করে করে সেখান থেকে বিভিন্ন ধরনের তেল আলাদা করা হয়। সাধারণত এর তাপমাত্রা বাড়িয়ে যখন 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেওয়া হয়, এই 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এখান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস আলাদা হয়ে যেতে শুরু করে। তাপমাত্রা বাড়াতে বাড়াতে যখন এই অপরিশোধিত তেলের তাপমাত্রা 25 থেকে 60-এর মধ্যে নিয়ে আসা যায়, তখন এখান থেকে পেট্রোল বা গ্যাসোলিন আমরা পৃথক করতে পারি। এছাড়াও আমরা 80 থেকে 180 এই তাপমাত্রায় আমরা নেফথা আলাদা করে থাকি, এবং 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্যারাফিন আলাদা করা হয় অপরিশোধিত তেল থেকে। এছাড়াও যখন তাপমাত্রা বাড়াতে বাড়াতে 220 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসা হবে, তখন কিন্তু এই অপরিশোধিত তেল থেকে ডিজেল আমরা পৃথক করতে পারি। এই ডিজেল গুলো আসলে কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের যানবাহনে ব্যবহার করা হয়। আর প্যারাফিন বলা হচ্ছে যেগুলো, সেগুলো আসলে বিভিন্ন ধরনের বিমান এবং উড়োজাহাজ অপারেশনের জন্য ইঞ্জিনের তেল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও নেফতা বিভিন্ন রাসায়নিক কাজে ব্যবহার করা হয়। পেট্রোল আমরা বিভিন্ন গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে দেখি। তরল পেট্রোলিয়াম গ্যাস হিসেবে আমরা বাসাবাড়িতে জ্বালানি হিসেবে এগুলোকে ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন এটার তাপমাত্রা মানে বাড়ানো হবে, তখন কিন্তু সেটা আহ যে তেল নিঃসরণ করবে সেটা হচ্ছে জ্বালানি তেল। এরপর আমরা এর তাপমাত্রা যদি আরো বাড়াই 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা আসলে পিচ্ছিলকারী তেল, বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট এখান থেকে আলাদা করা হয়। এবং 350-এর বেশি তাপমাত্রায় যে তেলটা আমরা আলাদা করি বা যে কেমিক্যালটা আলাদা করি সেটা হচ্ছে আসলে বিটুমিন। এটা আসলে বিভিন্ন ধরনের রাস্তার যে পিচ ঢালাই করার কাজ সেখানে ব্যবহার করা হয়ে থাকে। তো এই যন্ত্রের মধ্যে দেখো বিভিন্ন তাপমাত্রা আলাদা করা হচ্ছে বিভিন্ন ভিন্ন তেল। আসলে এটা তাপমাত্রা যে 25 থেকে 60 পর্যন্ত নিয়ে রেখে দেওয়া হবে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এখানে ভিন্ন ভিন্ন সেকশনে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এবং ভিন্ন ভিন্ন জ্বালানি কিন্তু এখান থেকে নিঃসরণ হয়। এইভাবে আমরা অপরিশোধিত তেল থেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের জ্বালানি আমরা পেয়ে থাকি। এই কাজগুলো আসলে মূলত হয়ে থাকে বিভিন্ন ধরনের জ্বালানি পরিশোধনাগারে।
আর এই প্রক্রিয়ায় যেহেতু ভিন্ন ভিন্ন তাপমাত্রা ভিন্ন ভিন্ন তেল এখান থেকে আমরা নিঃসরণ করছি, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা পাতন বলতে পারবো না, এটাকে এখন বলতে হবে আমাদের আংশিক পাতন। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে ভিন্ন ভিন্ন আহ তাপমাত্রায় কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দ্রব্যকে আলাদা করছি। একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে একটা নির্দিষ্ট বস্তুকে আলাদা করছি এমন নয়। সুতরাং এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে এই জন্য বলা হয় হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া। এ পর্যায়ে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তো ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা সাধারণত দেখেছি যে সাধারণত যখন আমরা কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিব, তখন সেটি কিন্তু প্রথমত তরলে পরিণত হয়, এবং সেই তরলকে আরো ক্রমাগত তাপ দিতে থাকলে সেটা একসময় বাষ্পে পরিণত হয়। তবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা হচ্ছে একটু ভিন্ন রকম প্রক্রিয়া। এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। সেটি হলো যখন বেশ কিছু পদার্থ রয়েছে এরকম যেগুলোকে তাপ দিলে সে তরল পদার্থে পরিণত হয় না, বরং কঠিন থেকে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়। তোমরা হয়তো ন্যাপথলিনের নাম শুনেছো। আমাদের বাসা বাড়িতে সাধারণত কাপড় চোপড় যখন আলমারি বা কোনো জায়গায় আমরা স্টোর করে রাখি বা রাখি, তখন কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা ন্যাপথলিনটা ইউজ করে থাকি। তো এই ন্যাপথলিনটা হচ্ছে একটা ঊর্ধ্বপাতন বৈশিষ্ট্য সম্পন্ন একটি পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। যখন এই ন্যাপথলিনকে আমরা তাপ দিব, তখন কিন্তু সেটা তরলে পরিণত হয় না, সেটি সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তাই এই ন্যাপথলিনকেও কিন্তু একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। ঠিক তেমনি ন্যাপথলিনের মতো আরো একটি পদার্থ হচ্ছে ড্রাই আইস। আর এই ড্রাই আইস গুলো সাধারণত তৈরি করা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইড দিয়ে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে যখন খুব কম তাপমাত্রার মাধ্যমে এটাকে বরফে পরিণত করা হবে, তখন কিন্তু ড্রাই আইসে পরিণত হয়। আর এই ড্রাই আইস সাধারণত যখন কম তাপমাত্রায় থাকে তখন সেটা কঠিন পদার্থের মতো আচরণ করে। আর যখন এটাকে তাপ প্রয়োগ করা হয় বা বেশি তাপ অঞ্চলে নিয়ে আসা হয়, তখন কিন্তু কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তোমরা স্ক্রিনে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছ। এই অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে এরকম একটি ড্রাই আইস কিন্তু আহ, যখন আমরা তাপমাত্রা বাড়িয়েছি ও মুক্ত পরিবেশে বেশি তাপমাত্রা রেখেছি, তখন কিন্তু তার মধ্যে থেকে আহ, এই ড্রাই আইসের যে কণাগুলো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কণাগুলো ডিরেক্টলি গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। তাহলে এই ড্রাই আইসও কিন্তু আরেকটি উদ্যোগিত পদার্থের উদাহরণ। এছাড়াও আরো আমরা অনেক ধরনের ঊর্ধ্বপাতন হয় এরকম পদার্থ আমরা দেখতে পাই। সেগুলোর মধ্যে একটি হচ্ছে নিশাদোল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি অ্যামোনিয়াম ক্লোরাইড। এছাড়াও রয়েছে কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। এই যে যৌগসমূহ রয়েছে বা এই যে পদার্থসমূহ রয়েছে, এগুলো কিন্তু তাপ প্রয়োগ করার ফলে সরাসরি কঠিন পদার্থ থেকে বায়বীয় পদার্থে পরিণত হয়। এই পদার্থকে তাই ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। আমরা এই ঊর্ধ্বপাতনের যে পরীক্ষা করতে পারি সাধারণত বেশ কিছু উপায়ে। তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা ল্যাবরেটরিতে এই পরীক্ষাগুলো করে থাকি। তাহলে তোমরা ল্যাবরেটরিতে কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে একটা বিকারে রাখতে পারো, এবং এই বিকারটিকে একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারো। তারপর কাঁচের ঢাকনার উপরে কিছু বরফ খণ্ড রাখা হয়, যাতে করে আমরা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা ব্যবহার করছি সেটা যখন বাষ্পীভূত হয়ে যাবে, সেটা যেন আবারও কঠিনে পরিণত হতে পারে। যখন বিকারটিতে তাপ প্রয়োগ করা হবে, তখন দেখা যাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ধীরে ধীরে গ্যাসে পরিণত হচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে। এবং এই উপরে উঠে যাওয়া গ্যাসীয় অ্যামোনিয়াম ক্লোরাইডটা সেটা কিন্তু উপরে যে ঢাকনা আমরা ইউজ করেছি, যেখানে বরফ দিয়ে তাপমাত্রা কমিয়ে রাখা হয়েছে ঢাকনার, সেখানে লেগে ঠান্ডা হয়ে পুনরায় কঠিনে পরিণত হয়। এইভাবে আসলে আমরা ল্যাবরেটরিতে কোনো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বপাতন খেয়াল করতে পারি। আর কোনো পদার্থের কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধ্বপতিত পদার্থ মিশ্রিত থাকে, তাহলে ওই ঊর্ধ্বপতিত পদার্থকে মিশ্রণ থেকে আমরা সহজেই এই পদ্ধতিতে কিন্তু পৃথক করতে পারি। আমরা উদাহরণস্বরূপ আরেকটি বলতে উদাহরণের কথা চিন্তা করতে পারি, যেমন খাবার লবণের সঙ্গে যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল মিশ্রিত করে ফেলি, তখনই কিন্তু আমরা এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে নিশাদলকে আলাদা করে ফেলতে পারি। তো এগুলো ছিল আমাদের ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো রয়েছে তার একটি আহ, তার আরো একটি উদাহরণ।
আমরা আরেকটি উদাহরণ বাস্তব জীবনে খুব সহজেই খেয়াল করতে পারবো, সেটি হচ্ছে খাবার লবণ থেকে আয়োডিন পৃথকীকরণ। আমরা জানি যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো আমরা যখন কোনো খাবার লবণকে ঢেকে রাখবো বা কোনো আহ, বায়বীয় পদার্থের সংস্পর্শে রাখবো না, তখন কিন্তু আয়োডিন খাবার লবণের সাথে যুক্ত থাকবে। তবে যদি আমরা সেটাকে খোলা পরিবেশে রেখে দিই বা একটু বেশি তাপমাত্রা অঞ্চলে কোনো খাবার লবণকে খোলা পরিবেশে রেখে দিই, তখন কিন্তু সেখান থেকে আয়োডিনটা বের হয়ে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে সে কিন্তু বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। তাহলে এইভাবে আসলে আয়োডিনটার ঊর্ধ্বপতিত পদার্থে পরিণত হওয়ার আহ, প্রমাণ আমরা কিন্তু পাই। আমরা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই আয়োডিন যে পতন ঘটে সেটা একটা পরীক্ষা করতে পারি। সাধারণত যে নতুন আমরা লবণগুলা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেখানে আয়োডিন যুক্ত করা হয়। তো সেখানে যদি আমরা একটি লবণকে, কিছু পরিমাণ লবণকে আমরা কোনো একটা স্টার্চ বা ভাত জাতীয় কোনো বস্তুর সাথে মিশিয়ে সেখানে লেবুর রস যুক্ত করি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যেখানে একটা বেগুনি বর্ণ ধারণ করছে। এখানে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেটা আয়োডিনের উপস্থিতিকে নির্দেশ করে। এই খাবার লবণকে তুমি যদি বেশ কিছু সময় ধরে খোলা পরিবেশে রেখে দাও, তখন কিন্তু সেখান থেকে আয়োডিনটা উড়ে চলে যাবে ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়ায়। তারপরে যদি তুমি আবার সেম পরীক্ষাটি করো, অর্থাৎ লবণ নিয়ে তুমি যদি সেটা আবার ভাত বা কোনো স্টার্চের সাথে মিশিয়ে দেন এর মধ্যে লেবুর রস যুক্ত করো, তখন কিন্তু আর বেগুনি বর্ণটি দেখতে পাবে না। অর্থাৎ এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে খোলা পরিবেশে রাখার ফলে যে আমাদের লবণের মধ্যে যে আয়োডিনটা ছিল সেটি কিন্তু ঊর্ধ্বপতিত পদার্থ হয়, সেটি উড়ে চলে গিয়েছে। যার কারণে আর এই লবণে আয়োডিনের অস্তিত্ব নেই। তো এভাবে আমরা আসলে ঊর্ধ্বপতিত পদার্থের পরীক্ষা করা আমরা করতে পারি সাধারণত। তাহলে আমরা এই তোমাদের যে চতুর্থ অধ্যায়ের আলোচনা যা যা ছিল, এই আলোচনার মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়ের সমগ্র আলোচনাগুলো শেষ করেছি। এ পর্যায়ে আমি তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে আমরা আলোচনাগুলো একটু রিকেপ করে আমরা এই আজকের আলোচনাগুলো শেষ করব। তোমরা স্ক্রিনে তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের অধ্যায় 4 দেখতে পাচ্ছ। আমরা এখন তোমাদের বইয়ের কোন কোন অংশগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং কি কি আলোচনা আছে সেগুলো একটু বিস্তারিত রিকেপ করার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কণার গতিতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হয়েছে। আমরা আমাদের আলোচনা ইতিমধ্যে কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করেছি, যে কণাগুলোর গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়, এবং ব্যাখ্যা করা এই তত্ত্বকে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বলা হয়। আর এই ক্ষেত্রে আমরা আরো দেখেছিলাম যে তিন ধরনের পদার্থের ক্ষেত্রে এই কণার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপরে আমরা দেখেছিলাম ব্যাপন কাকে বলে। আর আমরা ব্যাপনের সংজ্ঞা হিসেবে বলেছিলাম যে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। আমি দেখো তোমাদের যে সংজ্ঞাটা প্রয়োজন সেই সংজ্ঞাটাকে কিন্তু হাইলাইট করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বই থেকে এই সংজ্ঞাটুকু মনে রাখতে পারো, যাতে করে তোমরা পরীক্ষায় সহজে আনসার করতে পারো। এছাড়াও তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণগুলো ব্যবহার করেছে, আমি চেষ্টা করেছি তোমাদের আহ, এই উদাহরণগুলো দিয়েই আমরা সাধারণত আহ, যাতে করে উপস্থাপন করতে পারি, যাতে করে তোমাদের বোঝাটা সুবিধাজনক হয়। এরপরে আমরা উদাহরণ হিসেবে যে পারফিউমের উদাহরণ দিয়েছিলাম সেটি কিন্তু তোমাদের পাঠ্য পুস্তকে রয়েছে। এরপরে কঠিন পদার্থের যে ব্যাপন প্রক্রিয়া সেটাও আমরা আলোচনা করেছি, যেখানে চা থেকে কিভাবে পানি তে তাদের চায়ের যে রংটা সেটা ছড়িয়ে যায় সেটা উদাহরণ হিসেবে দেখিয়েছি। তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া যখন আলোচনা করেছি তখন দেখিয়েছি যে নীল রং বা তুতে কিভাবে একটা পানিতে কিভাবে সহজে ছড়িয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়াটা আমরা ভালো করে দেখানোর চেষ্টা করেছি। এরপর একটি পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন ঘটে এবং অপেক্ষাকৃত ভারী যে গ্যাসটি তার ব্যাপনের হার কম হয়, এবং অপেক্ষাকৃত হালকা গ্যাসের ব্যাপনের হারটা একটু বেশি হয়। সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এছাড়াও আমরা এরপরে আলোচনা করেছি নিঃসরণ কি, নিঃসরণ কিভাবে হয় এবং এর সংজ্ঞাটা তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছো। তারপরও আমি তোমাদের বইয়ের যে লাইনগুলো রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনটা আমি মার্ক করে রেখেছি। এখান থেকে তোমরা নিঃসরণের সংজ্ঞাটা পেতে পারো। এরপরে আমরা এই উদাহরণটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কিভাবে পিনহোলের মধ্যে দিয়ে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে খুব দ্রুত গ্যাস সরুছিদ্র পথে বের হয়ে আসে। এই বের হয়ে আসার প্রক্রিয়াটাই ছিল নিঃসরণ। এরপর আমরা পাতন কি
সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করেছি, যেখানে হচ্ছে পাতন মূলত বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটি প্রক্রিয়ার সমন্বয়ে সাধারণত হয়ে থাকে। এরপরে আমরা পাতনের ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না তাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। দেন পাতনের যে পরীক্ষাটা আসলে কিভাবে করা হয় এবং কিভাবে আমরা পাতনের সম্পর্কে ভালো আইডিয়া পেতে পারি তাও কিন্তু এই চিত্র থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং সর্বশেষে আমি তোমাদেরকে ঊর্ধ্বপাতন নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি, যেখানে আমরা তো বলেছিলাম যে ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। এছাড়াও বেশ কিছু উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া ছিল, যেমন নিশাদল, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো ছিল ঊর্ধ্বপাতন পদার্থ। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে কিভাবে আমরা পরীক্ষা করতে পারি তারও কিন্তু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আর এই যে চিত্রটি, এটি মূলত কনফিউজড হবে না, এটি ঊর্ধ্বপাতনের জন্য তোমাদের ব্যবহার করা হয় না। এটি মূলত হচ্ছে পাতন প্রক্রিয়া বা আংশিক পাতন প্রক্রিয়া, কিভাবে আমরা অপরিশোধিত তেল আহ, থেকে কিভাবে ভিন্ন ভিন্ন তেল আলাদা করতে পারি তার একটি উদাহরণ কিন্তু এখানে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে আমাদের কিন্তু এই চ্যাপ্টার অর্থাৎ 4 আলোচনা শেষ। আশা করছি তোমরা এর মাধ্যমে এই চ্যাপ্টারের সমগ্র আলোচনাগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো, সমগ্র টপিকগুলো ভালো করে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই অধ্যায় 4 নিয়ে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।